আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি আজকে আসলে আমার শরীরটা তেমন একটা ভালো নেই, কারণ গতদিন করোনার পরীক্ষার শেষ ডোজ দেওয়ায় আমার গত রাত থেকে 102 জ্বর, যার কারণে আমি অফিসে যাইনি এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। তো তোমরা দোয়া করবে আমার জন্য। যাই হোক, প্রেজেন্ট দেওয়া যাচ্ছে না, অনেকে লিখছে প্রেজেন্ট, এখনো প্রেজেন্ট লকটা খুলি নাই। তোমরা ঢুকো, প্রবেশ করো আস্তে আস্তে, আমি লক খুলে দেবো। প্রেজেন্টের সমস্যা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা এখন পর্যন্ত যতটুকু রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার কাছে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি, যদিও গত রাত থেকে জ্বরে পুড়ছে গা। তারপরেও আমি আশা করি শীঘ্রই তোমাদের দোয়ায় ভালো হয়ে যাব। আচ্ছা, আমি লিঙ্কটা ওপেন করে দিচ্ছি, তোমরা চাইলে এখন হাজিরা দিতে পারবে। আজকে আমি চেয়েছিলাম ক্লাসটা না নিতে। আমি পাওয়ার পয়েন্ট লিঙ্ক বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিছু তৈরি করিনি, কারণ কথা হচ্ছে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারিনি। যা হোক, তারপর এসেছি তোমাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য। তোমরা তো সকালে ওয়েট করবে, সেই থেকে আমি আসলে চলে আসা, তোমাদের সাথে কিছুটা কমিউনিকেশন করতে চলে আসা। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের খুব শীঘ্রই আমরা মিড টার্ম পরীক্ষার লগ্নে চলে এসেছি। সো আমাদেরকে মিড টার্মের জন্য যতটুকু সম্ভব প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো মিড টার্মের প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদেরকে খুব দ্রুত চালাতে হবে। একজন লিখছেন যে স্যার কেমন আছেন? আসলে আমি ওইরকম ভাবে ভালো নেই, শারীরিকভাবে কিছুটা অসুস্থ। গত রাত থেকে প্রায় 102 জ্বর আমার। টিকা দিয়ে এসেছিলাম। টিকার সেকেন্ড ডোজ, করোনা টিকার সেকেন্ড ডোজ দিয়ে আসার পর থেকে মানে খুবই, গতকাল থেকে খুবই জ্বর রাত থেকে। তো আমার জন্য দোয়া করবে। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাব পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে, এবং তোমাদের সাথে আবার স্বতঃস্ফূর্তভাবে ক্লাস কন্টিনিউ করতে পারবো। আজকে আমরা যে ক্লাসটা কন্টিনিউ করতে যাচ্ছি, আমি আশা করি তোমরা লেকচারটা দেখতে পাচ্ছ। তোমাদের বইয়ের কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর দ্বিতীয় অধ্যায় আমি আজকে এভাবে আলোচনা করতে যাচ্ছি। আগামী দিন আমি ম্যাথগুলো একটু চেষ্টা করবো তোমাদের করাতে। আজকে এইভাবে লেকচারটা কন্টিনিউ করাই। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। এখানে অধ্যায়ের কন্ডাক্টর, যেটাকে বলে পরিবাহী, সেমিকন্ডাক্টর যেটাকে বলি অর্ধপরিবাহী, ইনসুলেটর যেটাকে বলি অপরিবাহী। নামটা দেখতেছি আমরা এখানে, আমি আশা করি তোমরা দেখতেছ। কন্ডাক্টর, পরিবাহী আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই এই তিনটা জিনিসই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইলেকট্রিক্যাল যে
যেসব ইকুইপমেন্ট গুলো আমরা ব্যবহার করি, সেখানে ইয়া থেকে শুরু করে লাইন, পরিবাহীর লাইন থেকে শুরু করে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো, টিভি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিসে এই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেটা না বললেই নয়। তো আমাদেরকে প্রথমে আগে জানা উচিত যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এগুলো কি, কেন তৈরি করে, কিভাবে তৈরি করে ইত্যাদি ইত্যাদি। তো আমরা কন্ডাক্টর, আসলে আমরা তো জানি যে, বা পরিবাহী, কন্ডাক্টর বা পরিবাহী নামের সাথে অনেকটা আমরা সংজ্ঞাটা ইয়া করতে পারি যে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় আমরা তাকেই বলি কন্ডাক্টর বা পরিবাহী, যার মধ্যে দিয়ে অতি সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে, অর্থাৎ এর মধ্যে কারেন্ট প্রবাহের জন্য কোনো বাধার সৃষ্টি হয় না। আসলে কন্ডাক্টর, এটাকে আমরা কন্ডাক্টর বলে থাকি। তাহলে কন্ডাক্টর কি, আমি আবার বলছি, যে সকল পরিবাহের মধ্যে আমরা অতি সহজে কারেন্ট প্রবাহিত হয়, কোনো বাধার সম্মুখীন হয় না, তাদেরকে আমরা কন্ডাক্টর বা বিদ্যুৎ পরিবাহী বলে থাকি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কন্ডাক্টর। যেমন আমরা কপার ব্যবহার করে থাকি, অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি, আমরা কারেন্টের তার দেখছি বা তারগুলো, আমরা যে কেবল বা তার, সেগুলো সবগুলো কন্ডাক্টর, সেখানে কন্ডাক্টর ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর ব্যবহৃত হয়, তামার কন্ডাক্টর ব্যবহৃত হয়, এরপর আবার রূপার কন্ডাক্টর ব্যবহৃত হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে কন্ডাক্টরের, আমরা যদি ইলেকট্রন তথ্য অনুসারে কন্ডাক্টরের সংজ্ঞা জানতে চাই, ইলেকট্রন তথ্য অনুসারে, তাহলে আমরা ইলেকট্রন তথ্য অনুসারে সংজ্ঞা জানতে চাইলে বলতে হবে যে যে সকল মৌলের বা পরমাণুর বাহিরের শক্তি স্তরে চারটা ফ্রি ইলেকট্রন থাকে। কয়টা? চারটা ফ্রি ইলেকট্রন থাকে, সরি, চারটার কম ফ্রি ইলেকট্রন থাকে। অর্থাৎ বলতে পারি যে তিনটা, দুইটা, একটা, সেগুলোকে কন্ডাক্টর বলা হয়। আমরা তো গতদিন অ্যাটমের গঠন প্রণালী দেখেছিলাম। ও, এটা মনে হয় পুরোপুরি করাই নাই। আচ্ছা, আরেকটা ক্লাস একটু হালকা নিয়ে ওটা করাবো। অ্যাটমের গঠন গতদিন আসলে তোমাদের সাথে ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আমি কলেজে ক্লাস নিচ্ছিলাম অফিসে, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা ক্লাসটা পুরোপুরি কন্টিনিউ করতে পারি নাই, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। ওইখানে আমি একটা অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী দেখাচ্ছিলাম, যদিও পুরোপুরি দেখাতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি পরে আরেকবার রিভিউ ক্লাসে আমি একটু তোমাদের সাথে কমিউনিকেট করে ওইটা ডিটেলসটা কমপ্লিট করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা পড়ছিলাম, কন্ডাক্টর মূলত কি তাহলে, যে যা, যে সকল ইলেকট্রন, যে সকল পরিবাহীর বাহিরে শেলে, এটা হচ্ছে ইলেকট্রন তথ্য অনুসারে কন্ডাক্টরের সংজ্ঞা, বাহিরের শেলে চারটা ফ্রি ইলেকট্রনের কম থাকে, চারটি ফ্রি ইলেকট্রনের কম থাকে, একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে ফ্রি ইলেকট্রন, তখন সেই সমস্ত পরিবাহীকে আমরা কন্ডাক্টর বলা হবে। তাহলে কন্ডাক্টরের বাইরে শেলে কয়টা ফ্রি ইলেকট্রন থাকে? একটা, দুইটা অথবা তিনটা। এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী কন্ডাক্টরের সংজ্ঞা, ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী কন্ডাক্টরের সংজ্ঞা। অর্থাৎ কন্ডাক্টরের বাহিরের শেলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা একটা হতে পারে, দুটো হতে পারে অথবা তিনটি হতে পারে। তারপরে আসি কন্ডাক্টর, তো বললাম, এবার আসি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। তাহলে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী জিনিসটা কি? সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী হচ্ছে যে সকল পরিবাহীর, যে সকল পরিবাহীর মধ্যে দিয়ে অতি সহজে কারেন্ট প্রবাহিত, মানে কারেন্ট প্রবাহের জন্য হালকা বাধাগ্রস্ত হয়, সেই সকল পরিবাহীকে আমরা বলতে পারি, সেই সকল পদার্থকে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর কি? তার মধ্যে দিয়ে স্বাভাবিক বিদ্যুৎ প্রবাহিত, কন্ডাক্টরের মতো অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, কিছুটা কি হয়, সমস্যা হয়, কিছুটা প্রবলেম হয় কন্ডাক্টরের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে। আবার পুরোপুরি অপরিবাহীও না, সেটা পুরোপুরি অপরিবাহীও না, পরিবাহী এবং অপরিবাহীর মধ্যখানে, অর্থাৎ কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যখানে অবস্থানকে বলা হয় সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য, ইলেকট্রনিক্স কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা
ম্যাটেরিয়ালস সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এই সেমিকন্ডাক্টর সাধারণত ব্যবহার করা হয়। সেমিকন্ডাক্টর এই ম্যাটেরিয়াল গুলো কি কি, যেমন আমরা বলতে পারি জার্মেনিয়াম, এরপরে বলতে পারি সিলিকন, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। কার্বন, এটাও সিলিকন্ডাক্টর। হ্যাঁ, ইলেকট্রন তথ্য অনুসারে সেমিকন্ডাক্টর সংখ্যা হচ্ছে যে সকল পদার্থের বাহিরে শেলে মুক্ত ইলেকট্রন সংখ্যা 4টা। মুক্ত ইলেকট্রন কয়টা? 4টা। যে সকল পদার্থের বাহিরের শেলে যে সকল পদার্থের বাহিরের শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা, তাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের বাহিরের শেলে 4টি ফ্রি ইলেকট্রন অবস্থান করে তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এই সেমিকন্ডাক্টর, তাহলে আমরা ইলেকট্রন তত্ত্ব অনুসারে সেমিকন্ডাক্টরের সংখ্যা কি? যখন তার বাহিরের শেলে, যখন কোনো পদার্থের বাহিরের শেলে মুক্ত ইলেকট্রন সংখ্যা কয়টা? 4টা, তখন তাকে বলা হয় সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কয়েকটি ইকুইপমেন্টের নাম বলি, কি কি হতে পারে? সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, কার্বন হতে পারে। সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, আরেকটা কি হতে পারে? কার্বন হতে পারে। এছাড়াও আরো ইকুইপমেন্ট আছে, সেটা নিয়ে আমি আলোচনা না করলাম। এবার আসি সেমিকন্ডাক্টরের পরে আমাদের আসে ইনসুলেটর। সেমিকন্ডাক্টরের পরে আসে ইনসুলেটর। ইনসুলেটর কাকে বলে? যখন যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না, যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না, তাদেরকে বলা হয় ইনসুলেটর। আমি আরো সুন্দর করে যদি বলতে চাই তাহলে সংজ্ঞাটা এভাবে আসে যে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এবং প্রচন্ড বাধার সম্মুখীন হয়, কে বাধা দেয়? রেজিস্ট্যান্স বাধা দেয়। ওই পরিবাহী ওই পদার্থের রেজিস্ট্যান্সটা ওই পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে, তখন তাকে বলা হয় ইনসুলেটর বা অপরিবাহী। ইনসুলেটর বা অপরিবাহী। আমি আবার বলছি, ইনসুলেটর বা অপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজে আমরা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এবং প্রচন্ড বাধার সম্মুখীন হয়, তাহাকে ইনসুলেটর বা অপরিবাহী বলা হয়। ইনসুলেটর বা অপরিবাহীর বাহিরের শেলে ফ্রি ইলেকট্রন সংখ্যা কয়টা? ইনসুলেটর বা অপরিবাহীর বাহিরের শেলে ফ্রি ইলেকট্রন সংখ্যা 5টা, 6টা অথবা 7টা। 5টা, 6টা অথবা 7টা। ইনসুলেটরের বাহিরের শেলে ফ্রি ইলেকট্রন সংখ্যা কয়টা? 5টা, 6টা অথবা 7টা। ইনসুলেটর হিসেবে কি কি ব্যবহার করা হয়? রাবার, কাঁচ, শুকনো কাঠ, তারপর ব্যাকেলাইট, তারপরে অ্যাসবেস্টস, তারপরে আরো অনেক জিনিস আছে, প্লাস্টিক, এগুলো হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর আমরা প্রত্যেকটা ইকুইপমেন্টে কিন্তু প্রায় ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে কিন্তু ইনসুলেটর আছে। তো কেমনে বুঝবো? যে আমরা যে বাজার থেকে যে তার কিনে আনি, তার বা কন্ডাক্টর বলি, যেটাই বলি, ওই কন্ডাক্টরের উপরে রাবারের একটা আবরণ দেওয়া থাকে না? আমরা দেখেছি অবশ্যই, রাবারের একটা আবরণ দেওয়া আছে, সেটাই হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী। ইনসুলেটর বা অপরিবাহী, সিম্পলি আমি একটু বুঝালাম তোমাদেরকে। তাহলে আমরা কি বুঝলাম? যে কন্ডাক্টর, ইনসুলেটর, তারপর এখানে আরেকবার এখানে একটা টপিক বলা আছে যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে ইলেকট্রন তত্ত্ব। ইলেকট্রন তত্ত্ব যদিও আমি ডিটেলস আলোচনা করে ফেলেছি, তারপর আরেকবার এখানে যেহেতু এসেছে আমি একবার বলি। এখানে টপিকসটা কি? টপিকসটা বলছে যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ইলেকট্রন তত্ত্বের ব্যাখ্যা। আমরা তো আগেই আলোচনা করেছি যে কন্ডাক্টরের বাহিরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে? একটা, দুইটা অথবা তিনটা। আর সেমিকন্ডাক্টরের বাইরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে? বরাবর 4টা ফ্রি ইলেকট্রন থাকবে। আর ইনসুলেটরের বাইরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে? 5টা, 6টা অথবা 7টা। 5টা, 6টা অথবা 7টি ফ্রি ইলেকট্রন থাকবে। আমরা মুক্ত ইলেকট্রন গুলো কাকে বলে বা ফ্রি ইলেকট্রন কাকে বলে এই সম্পর্কে আমরা আগেই জানি। তারপরে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। একটি অ্যাটম বা পরমাণুর যে সকল ব্যালেন্স ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগা বন্ধনে আবদ্ধ থাকে, উক্ত ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বলা হয়। যাই হোক, সেটা আমরা না করে, তাহলে এই যে এটা এখানে বলা আছে পরিবাহীর বাহিরের শেলে 4টার কম হয়। হ্যাঁ, যেমন কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। অর্ধপরিবাহী যে সকল পরিবাহীর
যে সকল পরিবাহের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা হয় 4টা তাদেরকে অর্ধপরিবাহ বলে, যেমন জার্মেনিয়াম, সিলিকন, কার্বন। আর ইনসুলেটর হচ্ছে যে সকল ব্যালেন্স ইলেকট্রন 4 এর চেয়ে বেশি তাদেরকে, যেমন ক্লোরিন, নিয়ন ইত্যাদি ইনসুলেটর। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যে সেমিকন্ডাক্টর কত ধরনের, সেমিকন্ডাক্টর কয় ধরনের হয়ে থাকে। আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী যেটাকে বলি সেটা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে ভেজাল বা পিওর বা নির্ভেজাল সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে ভেজাল যুক্ত সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, আর ভেজালযুক্ত সেমিকন্ডাক্টর গ্যালমিনিয়াম, ইন্ডিয়াম, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, এটা ভেজাল মিশ্রণ করা হয় আর কি। আচ্ছা যাই হোক, সেটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর মধ্যে তুলনা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি প্রশ্নটা কি? পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর মধ্যে তুলনা বা পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এই পার্থক্যটা সম্পর্কে আমরা একটু পড়ি, একটু এই সম্পর্কে একটু জানি যে ওরা কি বলতে চাচ্ছে। আসেন একটু দেখি। প্রকৃতি অর্থাৎ কন্ডিশনটা, মুক্ত ইলেকট্রন, আমরা এই সম্পর্কে একটু জানি। আগে বলেছি মুক্ত ইলেকট্রন, প্রথমে বলা আছে মুক্ত ইলেকট্রনটা। মুক্ত ইলেকট্রন কি বলছে? আমরা তো জানি যে পরিবাহীর মুক্ত ইলেকট্রন খুব বেশি, অর্ধপরিবাহীটা মাঝামাঝি, আর অপরিবাহীটা মুক্ত ইলেকট্রন খুবই কম। ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহ সহজে মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে, অর্ধপরিবাহী সামান্য মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে, আর অপরিবাহী মুক্ত ইলেকট্রন সমূহ প্রবাহ ঘটে না। ব্যালেন্স ইলেকট্রন, ব্যালেন্স ইলেকট্রন কয়টা আমরা এই সম্পর্কে জানি যে পরিবাহীতে ব্যালেন্স ইলেকট্রন 4টার কম, অথবা 1, 2, 3 ব্যালেন্স ইলেকট্রন। আমার আসলে খুবই অসুস্থতার কারণে হাতটা প্রচন্ড ব্যথা করছে, যার কারণে আমার একটু এতে প্রবলেম হচ্ছে, তারপর চেষ্টা করছি। আচ্ছা, ব্যালেন্স ইলেকট্রন পরিবাহী হচ্ছে 4টার কম, অর্ধপরিবাহী হচ্ছে 4টি, আর অপরিবাহী হচ্ছে 4টির বেশি। কারেন্ট প্রবাহ, আমরা জানি পরিবাহীতে সহজে কারেন্ট প্রবাহিত হয়, আর অর্ধপরিবাহীতে সামান্য কারেন্ট প্রবাহিত হয়, অর্ধপরিবাহীতে সামান্য কারেন্ট প্রবাহিত হয়, আর অপরিবাহীতে কারেন্ট প্রবাহিত হয় না, অপরিবাহীতে কারেন্ট প্রবাহিত হয় না। তারপর উদাহরণ হিসেবে, পরিবাহীর উদাহরণ হিসেবে আমরা আসি কপার, অ্যালুমিনিয়াম। পরিবাহীর উদাহরণ হিসেবে কি আসি? কপার, অ্যালুমিনিয়াম। তারপরে অর্ধপরিবাহী হিসেবে সিলিকন, জার্মেনিয়াম। অপরিবাহী হিসেবে আসে রাবার, প্লাস্টিক, ব্যাকেলাইট ইত্যাদি। তারপরে তাপমাত্রা সহক, তাপমাত্রার পজিটিভ সহক, নেগেটিভ। পরিবাহী হচ্ছে পজিটিভ সহক, অর্ধপরিবাহী সামান্য পজিটিভ সহক, আর পরিবাহী অপরিবাহী হচ্ছে নেগেটিভ সহক। আচ্ছা যাই হোক, এবার এখানে আসি একটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের তালিকা। খুবই ইম্পর্টেন্ট এই টপিকসটা, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের তালিকা। আমরা প্রথমে পরিবাহীটা পড়ি। আসলে একটা ব্যালেন্স একটা মানে অনুসরণ করা হয়, যেটা প্রত্যেকটা পদার্থেরই একটা আপেক্ষিক রেজিস্ট্যান্সটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হিসাব করা হয়। কারণ আমাদের দেশে তো আসলে প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা তো এক না, সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা এক না। যেমন আমেরিকা যদি একসময় দেখা যায় শীত থাকে, প্রচন্ড বরফ পড়ে, আবার আরেক সময় আমাদের দেশে দেখা যায় প্রচন্ড রোদ, গরম। তারপর সৌদি আরবে দেখা যায় 50 ডিগ্রির উপরে হচ্ছে গরম। তাহলে এই যে তাপমাত্রা ভেরিয়েশন, বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম তাপমাত্রা বিরাজমান, যার কারণে পদার্থের রেজিস্টিভিটিও কিন্তু পরিবর্তন হয়। আমাদের দেশের রূপার আপেক্ষিক গুরুত্ব যত, দেখা গেছে কি শীতকালীন দেশে ওইখানে রূপার আপেক্ষিক গুরুত্ব সেটা সমান হয় না। তারপরে স্বর্ণের আপেক্ষিক গুরুত্ব সেটা সমান হয় না, অথবা যে গরমকালীন দেশে অর্থাৎ সৌদি আরবে সেটা সমান হয় না, সেটা ভেরিয়েবল হয়ে যায়। তো আমরা কি করি, একটা নির্দিষ্ট তাপমাত্রার উপর ভিত্তি করে
এই হিসাবটা করে থাকে। একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার উপর ভিত্তি করে এটা করে থাকে। নির্দিষ্ট তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপেক্ষিক রেজিস্ট্যান্স বা ওহম মিটারে যেটা আপেক্ষিক রেজিস্ট্যান্স, যেমন রূপার আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? 1.64 ইন্টু 10 ইনভার্স 8। রূপার আপেক্ষিক গুরুত্ব কত? 1.64 ইন্টু 10 ইনভার্স 8। তামারটা হচ্ছে 1.72। এটা কত ডিগ্রিতে? 20 ডিগ্রিতে। একটা নির্দিষ্ট তাপমাত্রা হিসাব করে নিচ্ছে, এই তাপমাত্রার উপর ভিত্তি করে এটা তালিকাটা করা হয়েছে এবং এটার উপর ভিত্তি করে আমরা ম্যাথগুলো করব। তামা কত? তামা হচ্ছে 1.72 ইন্টু 10 ইনভার্স 8। আমি আশা করি এখান থেকে প্রথম পাঁচটা তোমরা মুখস্থ করে ফেলবে। কয়টা? প্রথম পাঁচটা, 1 2 3 4 5। প্রথম পাঁচটা পরিবাহী এবং প্রথম পাঁচটা অপরিবাহী পদার্থের তালিকা সহ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপেক্ষিক রেজিস্ট্যান্সের মানটাও তোমরা মুখস্থ করবে। আপেক্ষিক রেজিস্ট্যান্সের মানটাও মুখস্থ করবে। যেমন রূপার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? 1.64 ইন্টু 10 ইনভার্স 8। তামারটা হচ্ছে 1.72 ইন্টু 10 ইনভার্স 8। স্বর্ণেরটা হচ্ছে 2.48 ইন্টু 10 ইনভার্স 8। অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে 2.8 ইন্টু 10 ইনভার্স 8। টংস্টেন তার যেটা সেটার হচ্ছে 5.5 ইন্টু 10 ইনভার্স 8। বাদ বাকি আমি আলোচনা করলাম না। তারপরে আসি, পরিবাহীটা বললাম। অর্ধ পরিবাহী, যেটাকে বলি আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের তালিকাটায় সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, কার্বন আছে, গ্যালিয়াম আর্সেনাইড আছে, গ্যালিয়াম ফসফাইড আছে। এইগুলো হচ্ছে অর্ধপরিবাহী তালিকা। সিলিকন কত? 6.4 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 2। তারপর জার্মেনিয়াম 6.4 ইন্টু 10 ইনভার্স 1। তো এইভাবে করে এইগুলো একটু মুখস্থ করতে হবে। অর্ধপরিবাহীটা দরকার নাই মুখস্থ করার, অপরিবাহীটা করবে। অপরিবাহীটা পাঁচটা একটু মুখস্থ করে ফেলবে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপেক্ষিক রেজিস্ট্যান্সটা একটু মুখস্থ করে বলো। যেমন ব্যাকেলাইট আছে, কাঁচ আছে, শ্যালক আছে, অ্যাম্বার আছে, মাইকা আছে, গন্ধক আছে, রাবার আছে। এখান থেকে পাঁচটা মুখস্থ করে ফেলবে আপেক্ষিক রেজিস্ট্যান্স সহ। আমরা তো জানি যে কারেন্টের প্রথাগত দিক হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটা আর বলার কিছু না, আমি আলোচনা করেছি এর আগে। পজিটিভ থেকে কারেন্টটা বের হয়েছে এবং এটা নেগেটিভ দিকে গেছে, কিন্তু ইলেকট্রনটা তার বিপরীত। ইলেকট্রনটা নেগেটিভ থেকে যাবে পজিটিভের দিকে। ইলেকট্রন প্রবাহ, হ্যাঁ, ইলেকট্রন প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। আর কারেন্টের প্রবাহ হিসাব করা হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। যে ইলেকট্রনটা এখানে দিয়ে দিচ্ছে, ইলেকট্রন প্রবাহের অভিমুখ দেখো, নেগেটিভ থেকে শুরু হয়ে সেটা কোন দিকে গেছে? পজিটিভের দিকে গেছে ইলেকট্রন প্রবাহ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন চলে আসছে, সেটা হচ্ছে পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর। পরিবাহী রোধ বলতে রেজিস্ট্যান্স, যেটা পরিবাহীর বাধা বলি আমরা, বাধাও বলতে পারি। এই পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি মিড টার্মে তোমাকে এটা আনসার করতে হতে পারে। সো তোমরা প্রিপারেশন নিয়ে ফেলবে, এটা মুখস্থ করে ফেলবে বা এটা ভালো করে বুঝে পড়বে। পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? প্রথমত আসো, পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। দৈর্ঘ্যটা যদি বড় হয় তাহলে রোধটাও বেশি হবে, হ্যাঁ। পরিবাহীর দৈর্ঘ্য উপর নির্ভরশীল। দৈর্ঘ্যের সাথে পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধও বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য হ্রাস পেলে রোধও কমে। তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স কয়টা বিষয়ের উপর নির্ভরশীল? মূলত পরিবাহীর রেজিস্ট্যান্স চারটি বিষয়ের উপর নির্ভরশীল। কয়টা? চারটি বিষয়ের উপর নির্ভরশীল। কি কি? পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল, পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। কয়টা টপিকস পড়লাম? চারটা টপিকস পড়লাম। আমি আবার বলছি, পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, এটা আমরা জানি। তারপরে পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল। দ্বিতীয় টপিক হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল বলতে পারি, ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। তিন হচ্ছে পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল, আমি একটু বুঝিয়ে বলবো উপাদানটা। চার হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে কয়টার উপর নির্ভরশীল? চারটা বিষয়ের উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভরশীল। দৈর্ঘ্যের উপর আসো, পরিবাহীর দৈর্ঘ্যের উপর পরিবাহীর রোধ নির্ভরশীল। কেন? যদি পরিবাহীর দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে বা রোধ বৃদ্ধি পাবে। পরিবাহীর দৈর্ঘ্য যদি হ্রাস পায় রেজিস্ট্যান্সটা হ্রাস পাবে। আবার পরিবাহীর প্রস্থচ্ছেদটা কিসের উপর নির্ভরশীল? পরিবাহীর প্রস্থচ্ছেদটা দেখা গেছে, পরিবাহীর প্রস্থচ্ছেদ হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ, পরিবাহীর ক্ষেত্রফলটা। তাহলে পরিবাহীর রোধের সাথে প্রস্থচ্ছেদ হচ্ছে ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক বলা যায়। উল্টানুপাতিক অর্থাৎ পরিবাহীর রেজিস্ট্যান্স যত
বাড়বে বা পরিবাহীর প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল যদি বাড়ে, পরিবাহীর রেজিস্ট্যান্স কমবে। পরিবাহীর রেজিস্ট্যান্স কমবে। পরিবাহীর ক্ষেত্রফল যদি কমে, তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স বাড়বে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, রেজিস্ট্যান্স হ্রাস পাবে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হ্রাস পায়, তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে ব্যস্তানুপাতিক। পরিবাহীর উপাদান, পরিবাহীর উপাদানের ভিন্নতার কারণে মানেরও ভিন্নতা আসে। উপাদান কিরকম? পরিবাহীর উপাদান বিভিন্ন ধরনের হতে পারে। এই কারণে পরিবাহীর রোধের হ্রাস বৃদ্ধির পরিবর্তন হতে পারে, হতে পারে। পরিবাহীর উপাদান যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করতেছি। অ্যালুমিনিয়াম দেখা গেছে অ্যালুমিনিয়ামের ভিতরে আরো অন্য কিছু ম্যাটেরিয়াল অ্যাড করে দেওয়া হয়েছে, যার কারণে পরিবাহীর বৈশিষ্ট্যটা কিছু পরিবর্তন হয়ে গেছে। এছাড়াও পরিবাহীর উপাদান আরেকটা জিনিস বলতে পারি যে আপেক্ষিক রেজিস্ট্যান্সেরও পরিবর্তন হয় যে পরিবাহীর উপাদানের কারণে। যেমন তাপমাত্রা ভেরি করে, আবহাওয়া ভেরি করে বিভিন্ন কারণে। তাহলে পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করে পরিবাহীর রোধটা, হ্যাঁ? তারপর আসে তাপমাত্রা। আমরা তো জানি যে তাপমাত্রার উপর অবশ্যই পরিবাহী ডিপেন্ড করে। যার কারণে দেখা গেছে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একরকম হবে, ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আরেক রকম হবে, আবার -৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরিবাহীর রেজিস্ট্যান্স আরেক রকম হবে। এটা স্বাভাবিক কথা না? যেমন আমরা ট্রেনের ট্রেনের যে রেলের যে লাইনটা জানি সেটা সম্পর্কে আমরা জানি যে শীতকালে সেটা হয়, একরকম হয়, আবার গ্রীষ্মকালে সেটা আরেক রকম হয়। তার কারণ হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, হ্যাঁ? তাপমাত্রা বেড়ে গেলে সেটা প্রসারিত হয়ে যায়, তাপমাত্রা কমে গেলে সেটা সংকুচিত হয়ে যায়। সে সম্পর্কে আমাদের জানা আছে। ঠিক তদ্রূপ পরিবাহীটাও ঠিক তদ্রূপ। তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স বা রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করে? ৩ টি বিষয়ের উপর, ৪ টি বিষয়ের উপর নির্ভর করে। কি, কি? পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে পরিবাহীর উপাদানের উপর, পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে তাপমাত্রার উপর। এই যে দেখেন, আমি যা পড়ে আসছি সেটার একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে রোধের সূত্র, যে একটি পরিবাহীর রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে, উহার নিয়ম বা সূত্র মেনে চলে তাকে রোধের সূত্র বলে। আমরা তো জানি পরিবাহীর রোধটা রেজিস্ট্যান্স, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এল দ্বারা প্রকাশ করে। প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, এই যে এখানে এখানে দেখে আসছি যে পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল রেজিস্ট্যান্স। দৈর্ঘ্য বাড়লে পরিবাহীর রেজিস্ট্যান্স বাড়ে। তাহলে সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি, এই ১ নম্বর সূত্রটা লিখতে পারি যে আর সমানুপাতিক এল, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, দৈর্ঘ্য কমলে রেজিস্ট্যান্স কমবে। ১ নম্বরটা দেখো, যে পরিবাহীর রেজিস্ট্যান্স তার কিসের সাথে? দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। পরিবাহীর রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য যত হ্রাস পাবে, রেজিস্ট্যান্স তত হ্রাস পাবে। তারপর আমরা ক্ষেত্রফল সম্পর্কে বলেছিলাম ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। ব্যস্তানুপাতিক এই ক্ষেত্রফলকে আমরা তো জানি, ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। ক্ষেত্রফল কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, যদি পরিবাহীর ক্ষেত্রফল বৃদ্ধি পায়, রেজিস্ট্যান্স কমে যাবে, হ্রাস পাবে। যদি পরিবাহীর ক্ষেত্রফল হ্রাস পায়, তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানতে পারলাম যে এটা তো আমরা আগে আলোচনা করেছি, আর সমানুপাতিক এল। তারপরে এখন আমরা আলোচনা করলাম আর সমানুপাতিক 1/a। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর ক্ষেত্রফল। এ হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল। 1/a, এই দুইটাকে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা কি পাই? আর সমানুপাতিক এল বাই এ। কি পাই? আর সমানুপাতিক এল বাই এ। আর সমানুপাতিক এল বাই এ, দুইটাকে যদি আমরা একত্রিত করি, ১ আর ২ নম্বর ইকুয়েশন যদি একত্রিত করি, আর সমানুপাতিক এল বাই এ। এখন সমানুপাতিক থেকে আমরা আনতে হবে সমান, সমানে আনতে হবে। তাহলে সমানুপাতিক থেকে সমানে আনতে হলে একটা ধ্রুবক ইউজ করতে হবে। আমরা ধ্রুবকটা ইউজ করছি কি? এটাকে রো বলা হয়। ধ্রুবকটার নাম কি? রো। সবাই মনে রাখবে, এই যে ধ্রুবক এখানে একটা ইউজ করা হয়েছে, এই ধ্রুবকটা, এই ধ্রুবকটার নাম কি বলে? রো। রো। আর লিখবে, আর পি লিখবে, পিটার মাথাটা একটু বাঁকা করে দেবে, হ্যাঁ? এটাকে রো বলে এই ধ্রুবকটা ইউজ করা হয়েছে। আমরা তো জানি সমানুপাতিক থেকে সমান সমানে নিতে হলে একটা ধ্রুবক ইউজ করতে হয়।
ঠিক তদ্রূপ আমরা সেখানে আর সমান সমান রো এল বাই এ, আর সমান সমান কি রো এল বাই এ, আর সমান সমান রো এল বাই এ। এখানে রোটা কি আপেক্ষিক রেজিস্ট্যান্স, রোটা কি আপেক্ষিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, রোটা হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ। এই রো এর মানটা আমরা জানতে শিখেছিলাম যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোর মানটা আমরা শিখেছিলাম কোথায়, একটু দেখে আসি। এই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই যে রোর মান শিখেছিলাম, এটাই হচ্ছে রোর মান, অর্থাৎ আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান পাই। এই যে দেখো যে রূপার আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান 1.64 ইন্টু 10⁻8। তারপরে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স হচ্ছে 1.72 ইন্টু 10⁻8। তাহলে আমরা জানতে পারি এটা হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স, যেটাকে রো দ্বারা প্রকাশ করে। সেটা কি দ্বারা প্রকাশ করি? রো দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি জানলাম? মেইন সূত্রটা কি? আর সমানুপাতি, আর সমান সমান রো এল বাই এ, এটা হচ্ছে মেইন সূত্র। আর সমান সমান রো এল বাই এ, আর সমান সমান রো এল বাই এ। এই যে রো বা আপেক্ষিক রেজিস্ট্যান্স বলি, রো বা আপেক্ষিক রেজিস্ট্যান্স, আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম মিটার। এই যে চিহ্নটা এভাবে দিতে পারো, ওহম মিটার, খেয়াল করছো? অথবা ওহম সেন্টিমিটার, অথবা ওহম ইঞ্চি, ওহম মিটার, ওহম সেন্টিমিটার, অথবা ওহম ইঞ্চি। এটা হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক, আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক। আপেক্ষিক রেজিস্ট্যান্সের সংজ্ঞা কিভাবে বলবো? আপেক্ষিক রেজিস্ট্যান্সের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন পদার্থের একক ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আপেক্ষিক রেজিস্ট্যান্স বলে। বা এটা আবার বলা যায় 1 মিটার, 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আপেক্ষিক রেজিস্ট্যান্স বলা হয়। এটা হচ্ছে আরেকটা ভাষায় বললাম, আরেকটা ইয়াতে টপিকে বললাম। আমি আবার বলছি, আপেক্ষিক রেজিস্ট্যান্সের সংখ্যাটা কি? 1 মিটার, 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আপেক্ষিক রেজিস্ট্যান্স বলা হয়। যদি এখানে আবার প্রমাণটা দেওয়া হয়েছে আর সমান রো এল বাই এ, এই সম্পর্কটা স্থাপন করা হয়েছে, আমার এটা দরকার না, আমি এটা পড়েই ফেলেছি। এই যে আপেক্ষিক রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা এই যে এখানে আবার দেওয়া হয়েছে, এখানে আপেক্ষিক রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা কিরকম? 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলা হয়। তাহলে আর সমান সমান রো এল বাই এ, আর সমান সমান রো এল বাই এ। রো এর একক কি? ওহম মিটার, রো এর একক কি? ওহম মিটার, রো এর একক হচ্ছে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। আমরা ইনশাল্লাহ আগামী দিন এই ইয়ার ম্যাথটা করব। তার আগে তোমাদের কি করতে হবে? তোমাদের বাসায় অনুসরণ করতে হবে কি? এই আপেক্ষিক রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা শিখতে হবে, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর সংজ্ঞা, ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী সংজ্ঞা কমপ্লিট করতে হবে। তারপরে কি করতে হবে? আপেক্ষিক রেজিস্ট্যান্সের মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপেক্ষিক রেজিস্ট্যান্সের মানগুলো সম্পর্কে একটু জানতে হবে। আর মেইন সূত্র কোনটা? মেইন সূত্র হচ্ছে এটা, আর সমান রো এল বাই এ। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, আর সমান রো এল বাই এ। এরপরে আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি দেব আগামী দিন যদি বেঁচে থাকি তোমাদের মাঝে আবার ফিরে আসবো একই অন্য একটা টপিক নিয়ে। এই যে ম্যাথ গুলো আমরা করবো ইনশাল্লাহ, তখন ম্যাথ গুলো নিয়ে আমরা অনুশীলন করব। কিছুদিন চেষ্টা করব ম্যাথ গুলো কতটুকু সলভ করতে পারি একটু বুঝিয়ে দিতে চেষ্টা করব, সেটা আগামী ক্লাসে। তাহলে আমাদের আজকে যে ক্লাসগুলো করলাম সেগুলো একটু বাসা অনুশীলন করবে, ইনশাল্লাহ তোমরা অবশ্যই গেইন হবে। আমি আজকে তোমাদের সাথে বিদায় নিতে চাই। তার আগে কিছু প্রশ্ন, তোমাদের কিছু প্রশ্ন একটু দেখি যে তোমরা কি কি কমেন্ট করেছো। কমেন্টের একটু লিঙ্ক দেখে আমি আজকে শেষ করব। আচ্ছা, এখানে একজন আপেক্ষিক রোধ, রো এটা কি? এটা সম্বন্ধে বললামই তো, আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধ এটা হচ্ছে ধ্রুবক একটা, যে এটা একটা ধ্রুবক। এটার মানের সাহায্যে এটা ভেরি করে, বিভিন্ন জায়গায় তাপমাত্রার ভিন্নতা এটা ভেরি করে। তো এটাকে আমরা নির্ধারিত একটা ইয়াতে আমরা এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা হিসাব করে থাকি। যাই হোক, তোমরা ভালো থাকবে, তোমাদের সকালের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।